হঠাৎ করেই বিদ্যাধরী নদীর জলে আগমন ঘটল এক ভয়ানক মেছো পিশাচের। পাটালিপুত্র গ্রামের কোনো মানুষ আর নদীর জলে নৌকো নিয়ে নামতে পারল না মৎস্য শিকারের জন্য, কারণ সকলেরই যে প্রাণের ভয় রয়েছে। ফলে গ্রাম জুড়ে নেমে এলো অনাহার, দুর্ভিক্ষ আর হাহাকার। তারানাথ তান্ত্রিক কিভাবে রক্ষা করবেন সকল গ্রামের দরিদ্র দুস্থ শ্রেণীর মানুষদের? কীভাবেই বা তিনি এই ভয়ানক মেছো পিশাচকে দমন করবেন? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মৎস্য পিশাচ। গল্পের সূত্রধার শুভ, গল্প পাঠে শুভ ও পিনাকি, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সাগ্নিক, রাজ, অভিযান, রৌনক ও বর্ণিশা। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মৎস্য পিশাচ। নাও নাও সতীশ, আর দেরি করিয়ে লাভ নাই। শেষ রাতের অন্ধকার থাকতে থাকতে চলো আমরা এবার ডিঙ্গিটা সারি। নদীর একেবারে মাছ বরাবর যেতে হবে। এখন ভরা বর্ষার সময়, এই সময় বড় বড় মাছের প্রচুর আমদানি হয়েছে নদীতে। এটাই তো আমাকে অর্থ উপার্জনের প্রকৃত সুযোগ। হ্যাঁ গো হারুনদা, তুমি একেবারে যথার্থ বলেছ। এই তো নৌকা ছাড়বো এবার। তাড়াতাড়ি তোমরা সকলে উঠে পড়ো দেখি। জাল, ঝুড়ি, থলে যা কিছু আছে সব নৌকায় তোলো, আমি নৌকা ছাড়ছি। হ্যাঁ সতীশ, তুমি দুগ্গা দুগ্গা বইলে নৌকো সারো, আমরা সবাই মিলে উঠে পড়েছি। পাটালিপুত্র গ্রামের একেবারে কোল ঘেঁষে বয়ে চলেছে বিদ্যাধরী নদী। সেই নদী আকারে ও গভীরতায় খুব একটা বেশি বড় না হলেও সেখানকার মানুষদের প্রধান ও একমাত্র জীবিকা হল নদীবক্ষ থেকে মাছ ধরে তা স্থানীয় বাজারে বিক্রি করা। শেষ রাতের অন্ধকার থাকাকালীন গ্রামের মানুষেরা নৌকো ডিঙি নিয়ে বেরিয়ে পড়ে নদীর মধ্যবর্তী অংশের দিকে। জাল ফেলে মাছ তুলে ভোরের আলো ফুটলে তারা সেই মাছ নিয়ে যায় বাজারে। এভাবেই সেখানকার মানুষের দিন চলে। আজ পূর্ণিমার শেষ রাতের সোনালি চাঁদনি আলোয় গোটা বিদ্যাধরী নদীর জল ঝলমল করছে অভ্রের কণার মতো। এক ঝলক দেখলে মনে হয় নদীর মধ্যে ঈশ্বর বুঝি গলিত সোনা ঢেলে দিয়েছেন, কোনরূপ কৃপণতা না করে। সতীশ, হারুন এবং আরও জনাপাঁচেক মানুষ ছোট্ট ডিঙিটার উপর চড়ে বসতেই ডিঙি দুলে উঠল। সতীশ দাঁড় বাইতে আরম্ভ করল নদীর মাঝ বরাবর যাওয়ার উদ্দেশ্যে। পরিবেশ একেবারেই নিস্তব্ধ, নিরিবিলি। কোথাও কোনো আওয়াজ হচ্ছে না। এমনকি এই তিমিরাচ্ছন্ন প্রকৃতির মধ্যে এতটুকু আলো পর্যন্ত জ্বলতে দেখা যাচ্ছে না। এই প্রকৃতি পৃথিবীর নাকি অন্য কোনো জগতের, তা বলা বড় দুষ্কর। নিজেদের মধ্যে গল্পগুজব করতে করতে সেই ডিঙি ক্রমাগত এগিয়ে চলেছে গভীর জলের দিকে। ঠিক এমন সময় নৌকোর মাঝি সতীশ দলনেতা হারুনদার উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আচ্ছা হারুনদা, ডিঙিখানা কি নদীর মাঝ বরাবর নিয়ে যাব নাকি নদীর তীরের দিকে? তোমার কি মনে হচ্ছে সতীশ, নদীর ওই পাড়ের দিকে গেলে কি ভালো মাছ পাওয়া যাবে? হ্যাঁ গো হারুনদা, আমার তো সেই রকমটাই মনে হচ্ছে। কারণ নদীর মাঝ বরাবর অনেক নৌকা, ডিঙি ইত্যাদি চলে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু ওই পাড়ের বন জঙ্গলের দিকে খুব একটা কেউ যায় না। তাই যত মাছের ডেরা সব ওখানেই। বেশ, তবে তাই চলো। তুই বরং ডিঙ্গি খান নদীর ওই বন জঙ্গলে ঘেরা পাড়ের দিকেই ঘোরাও। বিদ্যাধরী নদীর শীতল জলের বুকে ছপাত ছপাত শব্দ তুলে দাঁড় বেয়ে সতীশ ডিঙিখানা এগিয়ে নিয়ে চলল নদীর ওই পাড়ের বন জঙ্গলে ঘেরা তীরের দিকে। সকলে আবার ব্যস্ত হয়ে পড়ল যে যার মতন গল্পগুজব করতে। বেশ কিছুটা সময়ের মধ্যেই সতীশ ডিঙি নিয়ে উপস্থিত হলো সেখানে। সকলে যে যার মতন জাল ফেলল। অল্প কিছু সময়ের মধ্যেই জাল টেনে তোলা মাত্রই দেখা গেল প্রচুর বড় বড় মাছ জালে পড়েছে। জাল রীতিমতো ভারী হয়ে গিয়েছে। সেই মাছের পরিমাণ এতটাই বেশি যে এর আগে কখনো কোনো দিন তারা অত মাছ একসাথে ধরেনি।
সকলে যেন আনন্দে আত্মহারা হয়ে পড়ল। সতীশেরও ভীষণ আনন্দ হলো এই রকম এক সৎ যুক্তি দেওয়ার জন্য। সকলের মাছ ধরা শেষ হলে সতীশ ডিঙি ঘোরাতে যাবে, ঠিক এমন সময় নদীর পাড়ে থাকা জলের মধ্যে নুইয়ে পড়া ঘন বাঁশঝাড় কেমন যেন বিনা বাতাসে মর্মর শব্দে দুলে উঠল। বাঁশঝাড়ের ভিতর থেকে কে যেন খনা খনা গলায় নাকি সুরে বলে উঠল, তোরা কারা রে? আমার ডেরায় এসে মাছ ধরে নিয়ে যাচ্ছিস, অথচ আমায় মাছ দেওয়ার প্রয়োজন মনে করছিস না? বলি তোরা যদি সব মাছ ধরে নিস তাহলে আমি কে খাবো? এমন খনা খনা গলায় নাকি সুরে বলা এই কথাগুলো শুনে রীতিমতো চমকে গেল ডিঙির মধ্যে উপস্থিত প্রত্যেকটা মানুষ। কিন্তু সতীশ মাঝির সাহস ছিল অপরিসীম। সে দলনেতা হারুনদার কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তুমি কোনো চিন্তা করো না হারুন্দা, এ নির্ঘাত কোনো চ্যাংড়া ছোকরার কাজ। আমাদের এইভাবে ভয় দেখিয়ে সে তোমাদের মাছ হাতাতে চায়। দেশে বদ লোকের তো আর অভাব নেই, এও হলো সেই রকমই একজন বদ মানুষ। কি বলছো তুমি সতীশ? এরকম গলার আওয়াজ করা কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব? তাছাড়া আবার কি হারুন্দা, মানুষ ছাড়া অন্য কিছু আবার কি হতে যাবে? তোমরা কষ্ট করে মাছ ধরেছ আর সেই মাছের ভাগ চাইছে অপর কোনো লোভী অসৎ ব্যক্তি। দাঁড়াও তো, মজা দেখাচ্ছি। এই কথা বলে সতীশ মাঝি এবার নিজের দাঁড়খানা বন জঙ্গলে ঢাকা তীরের দিকে উঁচিয়ে ধরে জোর গলায় ধমকের সুরে বলল, এই কে রে? কে এরকম ভাবে আমাদের ভয় দেখিয়ে মাছ ধরবার চেষ্টা করছিস? আমার নাম সতীশ। এত সহজে ভয় পেয়ে তোর হাতে মাছ তুলে দেওয়ার পাত্র আমি নই। যদি সৎ সাহস থাকে বুকের মধ্যে তাহলে বন জঙ্গলের ভেতরে লুকিয়ে না থেকে বাইরে বেরিয়ে দেখি, তখন বুঝবো তোর কত সাহস। আবার বলে কি না এই জায়গা নাকি তার ডেরা। বিদ্যাধরী নদী আমাদের মা, সে প্রকৃতির দান, তার উপরে আমাদের সবার সমান অধিকার রয়েছে। সতীশ মাঝির এই কথা শেষ হতে না হতেই এরকম এক ভয়ানক ঘটনা ঘটবে তা তাদের কারোর ধারণার পুরোপুরি বাইরে ছিল। নদীর তীরে থাকা জঙ্গল আবার দুলে উঠল, বাঁশে বাঁশে মর্মর শব্দে দোলা লাগল। ডিঙির মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকা প্রতিটা মানুষ অপলক দৃষ্টিতে টান টান উত্তেজনা বুকে নিয়ে তাকিয়ে রইল তীরের দিকে। কেমন যেন একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হলো নিমেষের মধ্যে। ঠান্ডা জলো বাতাসের স্রোত বারংবার এসে আছড়ে পড়ল তাদের উপর। জলের বুকে নুয়ে পড়া একটা বাঁশ গাছ বেয়ে সরীসৃপের মতন কি যেন একটা বাইরে বেরিয়ে এসে চুপ করে ডুবে গেল বিদ্যাধরীর কালো কুচকুচে জলে। এই অদ্ভুত অস্বাভাবিক দৃশ্য দেখে সকলের বুক হাঁপড়ের মতন ওঠানামা করতে আরম্ভ করল। প্রত্যেকের চোখ মুখ জুড়ে নেমে এলো আতঙ্কের ত্রাস। হারুনদা সতীশের উদ্দেশ্যে ভয়ার্ত কণ্ঠে বলল, ওরে বাবা রে, ও সতীশ, ওইটা কি ছিল গো? ওই রকম ভাবে নুইয়ে পড়া বাঁশ গাছ বেয়ে কি যেন একটা কালো মতো নেমে এসে সোজা নদীর জলে ঝাঁপিয়ে পড়লো যে। এ কি আদেও কোনো মানুষ নাকি অন্য কিছু? হারুন্দা, তুমি এত মিছিমিছি ভয় পাচ্ছ কেন বলো দেখি? মানুষ ছাড়া আর কি বা হতে যাবে? বুঝতে পারছো না সেই রকম ছলাকলা করে আমাদের ভয় দেখাতে চাইছে। আমরা তো আর সহজে ভয় পাচ্ছি না, তাই এই রকম কাজ করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। ওই যে কথায় বলে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিছুটা বেঁকাতে হয়, এই হলো সেই পন্থা। কিন্তু আমিও অত সহজে ছাড়ার বান্দা নই। সে যদি হয় বুনো ওল, আমিও তবে বাঘা তেঁতুল। আজ যতক্ষণ না এই জল থেকে সে উঠছে আমি ডিঙি নিয়ে এখানেই থাকবো। দেখি একটা মানুষ কতক্ষণ এই নদীর জলের মধ্যে ডুবে থাকতে পারে। দেখো না, এক্ষুনি সে সাঁতার কেটে ভেসে উঠবে। সতীশ মাঝির কথা থামতে না থামতেই বিদ্যাধরীর কালো জলের তলা থেকে খিলখিল করে কে যেন অমানসিক ভয়ানক রকমের হাসি হেসে উঠল। হাসি থামলে সে বলল, আমি কোনো মানুষ নই গো, আমি মেছো পিশাচ। মাছ শিকার করে খাওয়ায়
আমার কাজ। আর মাঝে মধ্যে দু একবার নদীর জলে ভেসে আসা মরা মানুষের গলা পচা মাংস খেয়েছি। তবে তরতাজা মানুষের রক্ত ও মাংসের স্বাদ পাইনি আজ অব্দি। তোমরা চাইলে তোমাদের মেরে সে স্বাদ গ্রহণ করতে পারি। এই কথা বলে আবার বিকট অট্টহাসির শব্দ উঠে এলো জলের অতল থেকে। আর এরপরেই প্রত্যেকে যা দেখল তাতে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। মাথার উপর সমস্ত আকাশ যেন ভেঙে পড়ল। কালো বিদ্যাধরীর জলের তলা থেকে পানকৌড়ির মতো ডুব দিয়ে উঠে এলো এক বিকট দর্শন বিভীষিকা। সে যে কোনো মানুষ নয় তা বুঝতে কারোরই কোনোরূপ অসুবিধে হলো না, কারণ মানুষের আকার আকৃতি মোটেও ওই রকম হয় না। একটা কালো কুচকুচে পিচ্ছিল শরীর, সেখানে নাক মুখ চোখ কান বলতে কিচ্ছু নেই। রয়েছে কেবলমাত্র কতকগুলো বড় বড় সুঁড় জাতীয় কিছু। সেই সুঁড়ের মধ্যে আটকে রয়েছে অসংখ্য ছোট বড় নানা মাপের মাছ। সেই মাছ সে ক্রমাগত চালান করছে তার মুখগহ্বরে। এ দৃশ্য দেখে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার উপক্রম হলো হারুনের। সে কোনো রকমে সতীশের উদ্দেশ্যে বলে উঠল, সতীশ, সতীশ, এ কোনো মানুষ নয়, এ কোনো মানুষ হইতেই পারে না। এ এক ভয়ানক রকমের পিশাচ। আমাকে প্রাণ বাঁচানোর জন্য এখনই এই স্থান ছেড়ে পালিয়ে যেতে হবে, নাহলে কেউ জীবিত অবস্থায় আমরা ঘরে ফিরতে পারবো না। তুমি তাড়াতাড়ি নাও চালাও, তাড়াতাড়ি চালাও। শরীরের সমস্ত শক্তি কোনো রকমে একত্রিত করে সতীশ এবার দাঁড় বাইতে আরম্ভ করল। পিছন থেকে ভেসে এলো সেই মাছ খেকো পিশাচের খিলখিলিয়ে অট্টহাসির শব্দ এবং কয়েকটা কথা। আজ তোদের ছেড়ে দিলাম, কিন্তু এরপর আর ছাড়বো না। এই বিদ্যাধরী নদী এখন আমার আয়ত্তে রয়েছে। রাতের অন্ধকারে যে বা যারা এই নদীতে মাছ ধরতে আসবে তারা আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। এই কথা তোরা সকলকে জানিয়ে দিস। এই নদীর সমস্ত মাছ এখন থেকে আমার, শুধুই আমার। নদীর জলের মাছ ভক্ষণ করার অধিকার আমার ছাড়া অন্য কারণ নেই। সময়টা এখন মাঘ মাসের কনকনে ঠান্ডা। না, আজ রবিবার নয়, তাই অফিস ছুটির দিনও না, কিন্তু তবুও অফিস যাইনি, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিল না। আবার এদিকে বাড়িতে একলা সময় কাটানো আমার কাছে বড় কষ্টকর একটা ব্যাপার। তাই একটু গল্পগুজব করার জন্য কিশোরীকে ডেকে নিয়েছিলাম। তাকে বললাম দুপুরের খাবারটা সে যেন আজ আমার বাড়িতেই খায়। এই ভেবে বাজার থেকে আমাদের দুজনের জন্য বেশ ভালো মন্দ জিনিস কিনে আনলাম রান্নার জন্য। দুই বন্ধু মিলে গল্পগুজব করতে করতে বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল দিনটা। দুপুরের খাওয়া দাওয়ার পর বিছানায় গা এলিয়ে দিতেই কিশোরী মুখে একখানা পান ভরে তা চিবোতে চিবোতে বলল, ওহে ভায়া বিভূতি, বলি দুপুরবেলায় ভাত খাওয়ার পরে এরকমভাবে শুয়ে বসে সময় কাটিয়ে কি লাভ বলো দেখি? তার থেকে বরং চলো আমরা একটিবার এই সময় মঠ লেনে তারানাথ তান্ত্রিকের বাড়ি থেকে ঘুরে আসি। তার বাড়ি গেলে কোনো এক কাহিনী তিনি আমাদের নিশ্চয়ই বলবেন, আর সেই কাহিনী শুনতে শুনতে আমাদের মনও ভালো হয়ে যাবে। সেই জন্যই বলছি, এইভাবে বৃথা সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কিশোরী, কথাখানা যে তুমি খুব একটা ভুল কিছু বলছো তেমনটা নয়। সত্যি ঠাকুরমশাইয়ের বাড়ি গেলে আমাদের বেশ ভালোভাবেই সময়টা কেটে যাবে, সে কথা আমিও জানি। কারণ তিনি তার অতীত জীবনে ঘটা এমন এক একটি ঘটনার কথা আমাদের বলে শোনান যা খুবই রোমাঞ্চকর এবং লোমহর্ষক। কিন্তু এই ভর দুপুরবেলা একটু ভাত ঘুম দিলে ভালো হতো না? না ভাই, এখন আর আমাদের ঘুমিয়ে কোনো কাজ নেই। তার চেয়ে বরং এই শীতের দিনে গায়ে নরম রোদ মেখে
দুগ্গা দুগ্গা বলে রওনা দিই মঠ লেনের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, যাবার পথে কিন্তু আমাদের 5 মাথার মোড়ের ছোট্ট গুমটি মতো দোকান থেকে ঠাকুর মশাইয়ের জন্য 20 পয়সা দিয়ে 1 প্যাকেট পাসিং শোয়ের প্যাকেট কিনে নিতে হবে। নইলে তো জানোই, ঠাকুর মশাইয়ের পাসিং শো ছাড়া গল্প একেবারেই জমে না। হ্যাঁ হ্যাঁ, সে তো বিলক্ষণ জানি। আচ্ছা বেশ, ঠিক আছে, তবে তুমি এখানে একটু বসো, আমি চট করে একবার এই ঘরে পরার পোশাকখানা বদলে নিই। আচ্ছা ভাই, ঠিক আছে, তবে তুমি পোশাক পরিবর্তন করো, আমি এখানেই বসে আছি। মাত্র অল্প কিছুটা সময়ের মধ্যেই প্রস্তুত হয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম রাস্তায়। আজ আকাশের মুখ বড়ই উজ্জ্বল, ঝরঝরে তকতকে, কোথাও এতটুকু মেঘের চিহ্ন মাত্র নেই। সুতরাং বৃষ্টিপাতেরও বিন্দুমাত্র সম্ভাবনা না থাকার দরুন আমি কিংবা কিশোরী আমরা কেউই আর ছাতা সঙ্গে নিইনি। হাঁটতে হাঁটতে 5 মাথার মোড়ে এসে ছোট্ট গুমটি দোকান থেকে 20 পয়সা দিয়ে ঠাকুরমশাইয়ের জন্য 1 প্যাকেট পাসিংশো সিগারেট কিনে নিয়ে আবার পুনরায় ফের নতুন উদ্যমে হাঁটতে আরম্ভ করলাম আমাদের গন্তব্য মঠ লেনে। কি ব্যাপার হে বিভূতি, আজ যে দেখছি ঠাকুরমশাই গৃহের সদর দ্বার পুরোপুরি হাট করে খোলা। কিশোরীর কথা শুনে আমিও দেখলাম, সত্যি আজ ঠাকুরমশাইয়ের গৃহের সদর দরজা বন্ধ নেই, বরং খোলা রয়েছে। আমি কিশোরীর দিকে তাকিয়ে হাসতে হাসতে রসিকতা করে বললাম, দেখো, হয়তো ঠাকুরমশাই আমাদের এখানে আসার কথা অনেক আগে থেকেই জানতে পেরে গিয়েছেন, আর সেই কারণেই তিনি দরজাটা খোলা রেখেছেন। আরে আরে, কাকাবাবুরা যে, আসুন আসুন, ভেতরে আসুন। বাবা মশাই আপনাদের জন্যই অপেক্ষা করছেন। তিনি আমায় আজ কতবার করে বললেন যে আমি যেন দরজাখানা খুলে রাখি, আপনারা নাকি আসছেন। আমি বাবা মশাইয়ের কথা শুনেই দরজা খুলে রেখেছিলাম, আর দেখুন আপনারা ইতিমধ্যে চলেও এলেন। চারির কথা শুনে আমি এবং কিশোরী একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করলাম। না, চারির বলা কথাগুলো আমাদের খুব একটা অবাক করল না, কারণ আমরা জানি যে ঠাকুরমশাইয়ের এমন অনেক অতিলৌকিক ক্ষমতা রয়েছে যে সমস্ত ক্ষমতা আমাদের মতো সাধারণ কোনো মানুষের থাকে না। আমি আর কিশোরী আমরা দুজন এবারে ঢুকে এলাম ঘরের ভিতর। ঠাকুরমশাই দাওয়ায় রাখা তক্তাপোশের উপর বসেছিলেন। তিনি আমাদের দেখতে পেয়ে হাসতে হাসতে বললেন, আরে এসো এসো, আমি যে তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমি আর কিশোরী দাওয়ার একপাশে জুতোজোড়া খুলে রেখে উপরে উঠে এলাম। ঠাকুরমশাইয়ের পাশে তক্তাপোশের ফাঁকা অংশে এসে বসতেই চারি রান্নাঘরের দিকে পা বাড়ালো আমাদের জন্য চা করে আনতে। আমি কিশোরীর দিকে চোখের ইশারা করা মাত্রই সে সিগারেটের প্যাকেট বের করে সেটা বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। পাসিংশো সিগারেট প্যাকেট পাওয়া মাত্রই তার মুখের মধ্যে এক অনাবিল অকৃত্রিম আনন্দ ফুটে উঠল। সিগারেটের প্যাকেট খুলে একখানা সিগারেট বের করে তার ঠোঁটের ডগায় চেপে ধরে তাতে আগুন ধরিয়ে লম্বা একখান টান দিলেন তিনি। আমি আর কিশোরী বসে রইলাম একে অপরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করে। মাঝে মধ্যেই জ্বলন্ত সিগারেটের ছাই তিনি ঝেড়ে ফেললেন আঙুলের সামান্য চাপে নারকেলের মালায়। অল্প কিছুটা সময়ের মধ্যেই চারি আমাদের জন্য চা নিয়ে এসে হাজির হলো। আমি ঠাকুরমশাইয়ের দিকে 1 পেয়ালা চা বাড়িয়ে দিয়ে একটা দিলাম কিশোরীকে এবং অপর একটা নিলাম নিচে। চায়ের উষ্ণ পেয়ালায় সামান্য ফোঁ দিয়ে মৃদু চুমুক বসালাম। তৃপ্তিতে আমার 2 নয়ন বন্ধ হয়ে এলো। ঠাকুরমশাইয়ের সিগারেট খাওয়া সমাপ্ত হলে তিনি অবশিষ্ট সিগারেটের ফিল্টারটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের আধ ভাঙা মালায় গুঁজে দিয়ে চা খেতে আরম্ভ করলেন। কিশোরীটা চিরকালই বরাবর বড়ই অধৈর্য প্রকৃতির মানুষ। ধৈর্য শক্তি বলে কোনো জিনিসই হয়তো ঈশ্বর তার শরীরে দেননি। কিশোরী বেশ উত্তেজনাপূর্ণ গলায় বলে উঠল, ঠাকুরমশাই, এবার তাহলে আমাদের একখানা গল্প বলে শোনান দেখি। মাঝে বেশ কয়েকদিন হলো আপনার বাড়ি আসা হয় না, তাই অনেক দিন আপনার গল্প শুনিনি। নিন নিন, এবার বেশ গা শিরশিরে ভয়ের একটা গল্প বলে শোনান দেখি। কিশোরী, তোমাকে না আমি এর আগে অনেকবার বলেছি যে আমি কিন্তু তোমাদের যে সমস্ত ঘটনার কথা বলি তা কিন্তু নিছক কোনো গল্প অথবা মন গড়া কাহিনী নয়। সে সবই হলো আমার অতীত জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব সত্য ঘটনা। তোমরা চাইলে সেই সমস্ত স্থানে গিয়ে এখনও খোঁজখবর নিতে পারো, তাহলেই বুঝতে পারবে আমার বলা এসব কাহিনীর সত্যতা ঠিক কতখানি। কিশোরীর কথা শুনে সব কিছু ভণ্ডুল হয়ে যাওয়ার কথা ভেবে আমি এবার সব দিক সামাল দেওয়ার জন্য দ্রুত বলে উঠলাম, আপনি কিশোরীর কথায় দয়া করে কিছু মনে করবেন না ঠাকুরমশাই। জানিনি তো কিরকম স্বভাবের মানুষ।
যখন যা মুখের মধ্যে আসে তাই বলে দেয়, কিচ্ছু ভাবে না। ঠাকুরমশাই, আপনি আপনার অতীত জীবনে ঘটা বাস্তব কাহিনীর কথা আমাদের বলে শোনান না। আপনার সেই সমস্ত কাহিনী শুনতে আমাদের ভীষণ ভালো লাগে, আর তার টানেই তো এমন বারবার ছুটে আসে আপনার কাছে। হ্যাঁ হ্যাঁ, সেই কথা আমি খুব ভালোভাবেই জানি, তা তোমাদের না বললেও চলবে। এই কথা বলে ঠাকুরমশাই এবার চুপ করে নির্বাক শ্রোতার মতো বসে রইলেন বেশ কিছুটা সময়। তার এই লক্ষণ আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবে জানি। তিনি অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক কাহিনীকে। স্বল্প কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর ঠাকুরমশাই এবার বলতে শুরু করলেন তার আজকের কাহিনী। সেবার এই ঘটনা আমার সাথে ঘটেছিল আজ থেকে বহু বছর আগে। তোমরা তো জানোই যে আমি বরাবরই একটু ভোবঘুরে প্রকৃতির মানুষ। ঘরের চার দেওয়ালের গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখতে আমার একেবারেই ভালো লাগে না। সেই কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছুটে যাই, কেবলমাত্র পরমেশ্বরের উপর ভরসা রেখে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস নির্দ্বিধায় কাটিয়ে দিয়েছি বিভিন্ন অচেনা অজানা অজপাড়া গায়ে। সেবার আমি হাঁটতে হাঁটতে গিয়ে উপস্থিত হলাম এমনই এক গ্রামে। সেই গ্রামের নাম পাটলিপুত্র। গ্রামের একেবারে কোল ঘেঁষে বয়ে চলেছে বিদ্যাধরী নদী। এমনিতে সেই গ্রাম এবং গ্রামের মানুষজন খুবই ভালো। আদর্শ গ্রাম বলতে ঠিক যা বোঝায় এ হলো পুরোপুরি তাই। চারিদিকে কেবল সবুজ আর সবুজ। যেদিকেই চোখ যায় না কেন সেদিকে শুধু গাছের সমারোহ। ছোট ছোট মাটির কুঁড়ে ঘর, মোরাম রাস্তা, বড় বড় টলটলে জলে ভরা দিঘি, সেসব মিলিয়ে ভারী সুন্দর সাজানো গোছানো এক গ্রাম। গ্রামের প্রবেশপথে একখানি ছোট মুদিখানার দোকান আমার চোখে পড়ল। দোকানের উপর বড় বড় করে লেখা আছে মা জগৎ গৌরী ভাণ্ডার। সেই দোকানের সামনে রাখা ফাঁকা বেঞ্চে গিয়ে আমি বসলাম। দোকানে যে খুব একটা বেশি ভিড় ছিল তেমনটা নয়, কিন্তু সেখানে খরিদ্দারের পরিমাণ ছিল বড়ই কম। দু একজন কর্মচারী ব্যস্ত ছিল কাজে, তবে দোকানের প্রধান মালিক দোকানের ভেতরেই বসে কিসব যেন হিসাবপত্র মেলাচ্ছিলেন। আমায় দেখতে পেয়ে তিনি বাইরে বেরিয়ে এসে আমার উদ্দেশ্যে বললেন, হেগে হ্যাপের নাম হই বাবা ঠাকুর, আপনারে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ, আপনি কি এ তল্লাটে নতুন? সেই মুদির দোকানের মালিকের পোশাক পরিচ্ছদ এবং তার কথা বলার ধরন দেখে বুঝতে পারলাম যে তিনি ভারী সজ্জন প্রকৃতির মানুষ। আমি তার উদ্দেশ্যে দুই হাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বললাম, আগে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি এই তল্লাটে একেবারেই নতুন। আপনাদের গ্রামে আজ এইমাত্র সবে এসে পৌঁছেছি। আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে লোকে আমাকে তারানাথ তান্ত্রিক নামেই বেশি চেনে। ওই সামান্য কিছু টুকিটাকি মন্ত্রজ্ঞান জানা রয়েছে, আর জানা আছে কিছু অল্প স্বল্প জ্যোতিষবিদ্যা। তাই দিয়েই চেষ্টা করি যখন যা মানুষের উপকারে লাগা যায়। বাহ, আপনার সাথে কথা বলে সত্যি বড় খুশি হলাম। এই সত্যি কথা বলতে কি জানেন, আজকালকার দিনে এরকম নিঃস্বার্থভাবে মানুষের উপকারের কথা কয়জনই বা ভাবতে পারে? হ্যাঁ হ্যাঁ, এর থেকে এটাই প্রমাণিত হয় যে আপনি অনেক বড় মনের মানুষ। আহারে না না, সেরকম কোনো বিষয় নয়। আমি যা করি তা আমার কর্তব্য। তা মশাই, আপনার নাম কি? আপনি কি এই পাটলিপুত্র গ্রামেরই বাসিন্দা? আগে হ্যাঁ ঠাকুর, আমার নাম বৃন্দাবন ঘোষাল। আমি এই পাটালিপুত্র গ্রামেরই মানুষ। এই সামনেই আমার বাড়ি, আর এইটা হলো আমার দোকান। আপনাদের পাঁচজনের মঙ্গল কামনায় এবং ঈশ্বরের অসীম আশীর্বাদে সুখে শান্তিতে ছেলে পুলে নাতি নাতনি নিয়ে বেশ আনন্দপূর্ব জীবন কাটাচ্ছি। কিন্তু জানেন ঠাকুর, গ্রামের ওই বাদবাকি মানুষগুলোর কথা ভেবে মাঝে মধ্যে ভীষণ কষ্ট হয়। কেন কেন ঘোষাল মশাই, হঠাৎ করে এরকম কথা বললেন কেন? আপনাদের গ্রামের মানুষদের কথা ভেবে আপনার কষ্ট পাওয়ার কারণটা ঠিক কি? আমাদের এই গ্রামের অধিকাংশ মানুষেরই প্রধান জীবিকা হলো ওই সামনের ওই যে বিশাল বিদ্যাধরী নদীর জল থেকে মৎস্য শিকার করা এবং সেই মৎস্য বাজারে বিক্রি করা। এইভাবেই তারা নিজেদের জীবনযাপন করে।
কিন্তু ইদানিং কাল সে কাজে বড় বিপদ ঘটছে। রাতের অন্ধকারে তো বহু দূরের কথা, দিনে দুপুরে সূর্যের আলোতে পর্যন্ত নদীর মধ্যে কেউ যেতে চাইছে না কো নৌকা নিয়ে। হ্যাঁ। কেন ঘোষাল মশাই, হঠাৎ করে কি এমন বিপদ ঘটলো যার কারণে মানুষ বিপুল পরিমাণে ভয় পেয়ে নদীর মধ্যে যেতে চাইছে না, এমনকি পেটের দায়ও না? আমার এই প্রশ্নে দেখলাম বৃন্দাবন ঘোষালের চোখ মুখ জুড়ে রীতিমতো আতঙ্কের বন্যা বয়ে গেল। তিনি যেন চোখের সামনে সাক্ষাৎ কোনো মূর্তিমান বিভীষিকাকে দেখতে পেলেন। তিনি আমার দিকে তাকিয়ে থমথমে গলায় বললেন, আজ থেকে প্রায় ওই দিন 10 আগে এই ঘটনার প্রথম সূত্রপাত ঘটে। আমাদের গ্রামে বসবাসকারী সতীশ মাঝি তার ডিঙি এবং হারুন সর্দার সহ কয়েকজন জেলেকে নিয়ে সে শেষ রাতের অন্ধকার থাকাকালীন নদীর ওই বন জঙ্গলে ঢাকা তীরের দিকে যাওয়ার জন্যে তার ডিঙি ভাসায়, কারণ ওখানে অনেক বড় বড় মাছের বাসস্থান। সতীশ মাঝির কথায় সকলে সহমত জানালে নৌকা সেই স্থানে নিয়ে যাওয়া হয়। প্রচুর বড় বড় মাছও উঠে আসে জালে, কিন্তু মাছ নিয়ে ফিরে আসার সময় ঘটে এক ভয়ানক ঘটনা। নদীর জলের মধ্যে নুইয়ে পড়া বাঁশ গাছ বেয়ে জলে ঝাঁপিয়ে পড়ে কি যেন একটা। তারা ভাবে এই কোনো বদমাইশ ছেলে এরকম ভাবে হয়তো তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু পরে যখন জল থেকে সে জিনিসটা উপরে মাথা তুলে আসে তখন তার হাড় হিম করা রূপ প্রত্যক্ষ করে তাদের ওই হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয়। কালো পিচ্ছিল থকথকে একটা মানুষের অবয়ব, যেখানে চোখ মুখ নাক কান বলতে কিচ্ছু নেই, রয়েছে কেবলমাত্র কতগুলো ছোট বড় লম্বা মাঝারি নানান মাপের সুর আর বিশাল মুখগহ্বর। সেই মুখগহ্বর তীক্ষ্ণ দন্তরাশিতে পরিপূর্ণ। সতীশেরা সেদিন কোনো রকমে ওই ভয়ঙ্কর মেসো পিশাচের কবল থেকে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছিল, কিন্তু এরপর থেকে ওদের সব কথা শুনে বিশ্বাস করে আর বেশিরভাগ মানুষই না নদীর দিকে যায়নি। সেদিনের ওই ঘটনার পর যে সমস্ত সাহসী মানুষেরা নদীতে গিয়েছিল ফের মাছ ধরতে, তাদেরও ওই একই অবস্থা হয়েছে। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তারা পাইলে এসে। গ্রামের মানুষদের কথা ভেবে বড় দুশ্চিন্তায় রয়েছি ঠাকুরমশাই। ওই দরিদ্র মানুষগুলোর রোজ আনা রোজ খাওয়ার অবস্থায়, তার উপরে আজ 10 দিন হয়ে গেল তারা কোনো রকমের মাছ ধরেনি। সুতরাং তাদের যে কিরকম অর্থনৈতিক দুরবস্থা চলছে তা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোর পর্যন্ত হয়তো মুখে কোনো কিছুই তুলে দিতে পারেনি বাড়ির ওই বড়রা। ঘোষাল মশাইয়ের মুখ থেকে এইরূপ ঘটনার বিবরণ শুনে সত্যি কথা বলতে আমার মনটা ভীষণ রকমের বিষণ্ণ হয়ে পড়ল। তিনি নিজে থেকেই এবার বলে উঠলেন, তা ঠাকুরমশাই, আপনি এবার কোথায় যাবেন বলে মনস্থির করেছেন? কোথায় আর যাব ঘোষাল মশাই, আপনাদের গ্রামে কয়েকটা দিন থেকে যাব বলে এসেছিলাম। এখন আপনার কথা শুনে বুঝছি এখানে থেকে যাওয়াটা আমার একান্তই জরুরি। আপনাদের গ্রামের কোনো ভাঙা মন্দির কিংবা প্রাচীন মসজিদ অথবা গাছতলা এরকম কোনো একটা জায়গা পেলেই আমার মতো ভবঘুরে মানুষের পক্ষে দিব্য থেকে যাওয়া যাবে। সি সি ঠাকুরমশাই, এ আপনি কি কথা বলছেন? আপনি আমাদের গ্রামে এসে কিনা কোনো ভাঙা মন্দিরে অথবা গাছতলায় আশ্রয় নেবেন? এ কথা যে শোনাও পাপ। আপনি দয়া করে আমার সাথে আমার বাড়ি চলুন ঠাকুরমশাই। সেখানে আপনার যত্ন আত্মীর কোনো রকম ত্রুটি হবে না। হ্যাঁ, এ কথা আমি নিশ্চয়তার সাথে বলতে পারি। আপনার যতদিন মন চায় আপনি ততদিন পাটালিপুত্রে থাকবেন, ততদিন আমার গৃহেই থাকতে পারেন ঠাকুরমশাই। কিন্তু ঘোষাল মশাই। কোনো কিন্তু নয় ঠাকুরমশাই, আমি যখন আপনাকে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছি তখন আপনাকে যেতেই হবে, না হলে মনে বড় কষ্ট পাবো ঠাকুরমশাই।
অগত্যা ঘোষাল মশাইয়ের শত অনুরোধে উপরোধে আমাকে তার বাড়ি যাওয়ার জন্য এক প্রকার বাধ্য হয়ে রাজি হতেই হলো। আমি যেতে রাজি হয়েছি দেখে তিনি ভারী আনন্দ পেলেন। তাড়াতাড়ি দোকান বন্ধ করে তিনি তড়িঘড়ি আমায় নিয়ে এলেন তার বাড়ি। আমি দেখলাম তার বাড়িতে থাকা প্রতিটি মানুষের ব্যবহার খুবই ভালো। এক কথায় বলতে গেলে তারা প্রত্যেকে যাকে বলে মাটির মানুষ। অত ধনী পরিবারের মানুষ হওয়ার পরেও তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অহংবোধ নেই। বিকেলবেলায় আমি ঘোষাল মশাইয়ের কাছে এসে বললাম, ঘোষাল মশাই, আপনি আমায় একবার আপনাদের গ্রামের সেই নৌকো চালক অর্থাৎ সতীশ মাঝির ঘরে নিয়ে যেতে পারবেন? চলুন না, তাহলে তার সাথে একটু কথাবার্তা বলে নিই। আমার তার সাথে কিছু জরুরি কথাবার্তা রয়েছে। সতীশের বাড়ি গিয়ে আপনি কি করবেন ঠাকুরমশাই? তার সাথে আপনার কি প্রয়োজন? আসলে সতীশের কাছে আমায় কিছু তথ্য জানতে হবে সেই জলপিশাচ সম্পর্কে। তাছাড়াও তার সাথে আমার কিছু দরকারি কথাও রয়েছে। আপনি আমায় দয়া করে তার বাড়িতে নিয়ে চলুন। আচ্ছা, বেশ, ঠিক আছে ঠাকুরমশাই, আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি ওর বাড়ি। ঘোষাল মশাইয়ের সাথে আমি এবার এসে উপস্থিত হলাম সতীশ মাঝির ঘরে। সত্যি ঘোষাল মশাই যা সমস্ত কিছু বলেছিলেন তার এক বর্ণও মিথ্যা নয়, তা আমি বিলক্ষণ বুঝতে পারলাম। এই গ্রামের প্রতিটা মানুষই বর্তমানে এখন এক নিদারুণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের দুই বেলা পেট ভরে খাওয়ার মতো সামর্থ্যটুকু অবধি নেই। সতীশের কাছে গিয়ে আমি নিজের পরিচয় দিয়ে তার কাছ থেকে আর একবার সমস্ত কিছুর বিবরণ শুনলাম। যেহেতু সে এই ঘটনার প্রত্যক্ষদর্শী, তাই তার মুখ থেকে সরাসরি সবটা জানাই শ্রেয়। সব কিছু জানার পর আমি তার দিকে তাকিয়ে বললাম, আচ্ছা সতীশ, তুমি কি চাও তোমাদের গ্রামের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার নিষ্পত্তি ঘটুক? তোমাদের সকলের প্রিয় বিদ্যাধরী নদী আবার আগের মতো সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠুক? তুমি তো চাও নাকি? আপনি এ কি বলছেন ঠাকুরমশাই? অবশ্যই চাই। এই গ্রামের নিরীহ দরিদ্র মানুষদের কষ্ট আর চোখে দেখা যাচ্ছে না। আমারও ঘরে দুটো বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, তাদের মুখেও দুবেলা খাবার তুলে দেওয়ার ক্ষমতা পর্যন্ত আমার নেই। এই অক্ষমতা যে ঠিক কতটা কষ্টের তা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি অবশ্যই চাই আমাদের প্রাণের চেয়েও প্রিয় বিদ্যাধরী নদী আবার আগের মতো পিশাচ মুক্ত হোক। এই গ্রামের সমস্ত সম্প্রদায়ের মানুষ যেন বিদ্যাধরী নদীর বুক থেকে তুলে আনতে পারে শত শত মাছ। সেই মাছ বিক্রি করে তাদের যেন মোটা ভাত আর মোটা কাপড় জোটে, বাচ্চা ছেলে মেয়েগুলোর মুখে হাসি ফোটে। এর চেয়ে বেশি আর কি বা চাইতে পারি? তাহলে সতীশ, আমি যা বলবো তুমি তা করতে পারবে? কি করতে হবে ঠাকুরমশাই আমায়? বেশ, তাহলে শোনো। আজ গভীর রাতের অন্ধকারে তোমায় বিদ্যাধরী নদীর কালো জলের বুকে ডিঙি ভাসাতে হবে। তবে তোমার কোনো চিন্তা নেই, তোমার সাথে আমিও যাব। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার কোনো রকম বিপদ হবে না। তুমি আবার সুস্থ স্বাভাবিকভাবেই ফিরে আসবে তোমাদের গ্রামে। হে, আপনি কি কথা বলছেন ঠাকুরমশাই? আমি কিছুতেই আপনাকে রাতের বেলায় বিদ্যাধারী নদীর জলে ডিঙি নিয়ে ভাসতে দেব না। আপনার যদি কোনো বিপদ আপদ ঘটে যায়, হ্যাঁ, আমি সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। ঠাকুরমশাই, আমি কিছুতেই ব্রহ্মহত্যার পাপ মাথায় নিতে পারবো না। সব কিছু জেনে শুনে আপনাকে সাক্ষাৎ বিপদের মুখে ঠেলে দেওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় ঠাকুরমশাই। আপনি দয়া করে এই কথা ভুলেও মাথায় আনবেন না। তাতে পাটালিপুত্রের মানুষদের যা হবার তা হবে, কিন্তু তাই বলে আপনি নিজের জীবন বাজি রেখে না 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 কিছুতেই এই কাজ করতে পারেন না, কিছুতেই না। আমার এই প্রস্তাব শুনে প্রবল আপত্তি করলেন ঘোষাল মশাই। আমি ঘোষাল মশাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হাসি হেসে বললাম, আমাকে নিয়ে আপনি দয়া করে কোনো চিন্তা করবেন না ঘোষাল মশাই। আমাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমার উপর স্বয়ং ঈশ্বরের অপরিসীম আশীর্বাদ রয়েছে, তাই আমার কোনো ক্ষতি করতে পারবে না আপনাদের বিদ্যাধরী নদীর ওই মেছো পিশাচ। আর আমি জীবিত থাকতে সতীশেরও কোনো ক্ষতি হতে আমি দেব না। আমি আমার এবং তার উভয়েরই খুব ভালোভাবে গাত্রবন্ধন করে নেব, তাই কোনোরূপ অঘটন ঘটবে না। ওই ভয়ানক পিশাচের কোনো একটা ব্যবস্থা যে আমাকে করতেই হবে,
তা না হলে আপনাদের গ্রামের মানুষেরা বড় বিপদের মুখোমুখি হয়ে পড়বেন। আপনাদের গ্রামের মানুষদের এই দুর্দশা আমার মোচন করতেই হবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ঠাকুরমশাই, সেই ভাষা আমার জানা নেই। ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না, শুধু এটুকুই বলবো যে আপনি আমাদের জন্য যা করেছেন তা অন্য কেউ করতো না, কেউ করতো না গো। ঈশ্বর ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি নিজেকে রক্ষা করার কথা সবার আগে মাথায় রাখবেন। হ্যাঁ ঘোষাল মশাই, আমি আপনাকে আরও একবার বলছি যে আমাকে নিয়ে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই। আমি এর আগেও বহুবার বিভিন্ন বিভীষিকার মুখোমুখি হয়েছি, তাই এ আমার কাছে নতুন কিছুই নয়। আর এই যে সতীশ, তুমি ভয় পাচ্ছ না তো বিদ্যাধরী নদীর জল নামতে? আমার এই প্রশ্নের জবাবে সতীশ অপরিসীম সাহসের বুকের ছাতি চওড়া করে বলল, কি যে বলেন ঠাকুরমশাই, আপনি কেবলমাত্র আমাদের কথা ভেবে এত বড় ঝুঁকিপূর্ণ কাজের সিদ্ধান্ত নিতে দুইবার ভাবলেন না, সেখানে আমি কিনা এই গ্রামের মানুষ হয়ে ভয় পাবো? যদি প্রাণ দিতে হয় তাতেও রাজি, কিন্তু পিশাচ ধ্বংস করার কাজে আমি আপনাকে সাহায্য করবই। যে সর্বনাশা সাংঘাতিক পিশাচের আগমন ঘটেছে আমাদের বিদ্যাধরী নদীর জলে, তাকে আমাদের যে কোনো উপায় ধ্বংস করতেই হবে। তবেই এই পাটালিপুত্র গ্রামের দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষের মুখে অন্ন জুটবে, না হলে এই গ্রামের মানুষরা না খেতে পেয়ে মারা যাবে। এই সমগ্র গ্রাম পুরোপুরি শ্মশান ভূমিতে পরিণত হবে, তা আমি কোনোভাবেই চাই না। আর সেই কারণেই আপনাকে আমি সাহায্য করব। আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুরমশাই, আমি আজ সন্ধ্যার রাত্রি হতেই আপনার জন্য অপেক্ষা করব নদীর ঘাটে। আপনি আপনার সময় মতো চলে আসবেন। আমি সতীশ মাঝির সাহসিকতা দেখে পুরোপুরি মুগ্ধ হলাম। তার উদ্দেশ্যে বললাম, বাহ, এইরকম সাহসী তো চাই। তুমি কোনো চিন্তা করো না সতীশ, আমি জীবিত থাকতে তোমার কোনো রকম ক্ষতি আমি হতে দেব না। তাহলে ওই কথাই রইল, সন্ধ্যার সময় তুমি নদীর ঘাটে অপেক্ষা করো, আমি চলে আসব সমস্ত জিনিসপত্র নিয়ে। কেমন? জিনিসপত্র? কোন জিনিসপত্রের কথা বলছেন আপনি ঠাকুরমশাই? বুঝতে পারলেন না ঘোষাল মশাই আমি কোন জিনিসপত্রের কথা বলছি? আমি তো আর খালি হাতে পিশাচ দমন করতে বের হব না। এইবার আমি স্থানীয় বাজার থেকে কিছু জিনিস কিনতে বের হব, এবং তারপর আমি এক তন্ত্রক্রিয়া করব। সেই তন্ত্রক্রিয়ার সামগ্রী ও বিভিন্ন উপাদান নিয়ে যেতে হবে গভীর রাতে ওই নদীর পিশাচ দমনে। আমি সেই জিনিসপত্রেরই কথাই বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠাকুরমশাই, আপনার যা কিছু প্রয়োজন সেই সমস্ত আমায় একখানা সাদা কাগজে লিখে দেন। হ্যাঁ, আমি সেই সমস্ত আপনাকে বাজার থেকে আনিয়ে দিচ্ছি। ঠিক আছে, তবে তাই হোক। চলুন ঘোষাল মশাই, এখন তবে ফিরে যাওয়া যাক। সতীশ, আমি এলাম। কেমন? সন্ধ্যার সময় আমাদের দেখা হবে বিদ্যাধরী নদীর তটে। আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না ঠাকুরমশাই, আমি সন্ধ্যার সময় আমার ডিঙিখানা নিয়ে উপস্থিত থাকবো সেখানে। আপনি আপনার সময় মতো চলে আসবেন। আমি আর ঘোষাল মশাই এরপর ফিরে এলাম তার গৃহে। একখানি সাদা কাগজে আমি লিখে দিলাম আমার যজ্ঞের জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র। এই যেমন ধরো 5 রকমের ফল, আতপ চাল, সিঁদুর, শুকনো পাটকাঠি, মধু, ঘি, পঞ্চশস্য, শ্বেত সর্ষে, কৃষ্ণ তিল, সাদা পৈতা, লাল সুতো, কালো সুতো, আরও অনেক কিছুই। ঘোষাল মশাই কাগজখানি এবং অর্থ দিয়ে লোক পাঠিয়ে দিলেন বাজার থেকে সেই সমস্ত কিছু জিনিস কিনে আনার জন্য। স্বল্প কিছুটা সময়ের মধ্যেই সমস্ত জিনিস এসে হাজির হলো। আমিও স্নান সেরে শুদ্ধ হয়ে শুদ্ধ অবস্থায় পরিষ্কার বস্ত্র পরে প্রস্তুত হলাম যজ্ঞে বসার। একটানা এতদূর অবধি গল্প বলার পর ঠাকুরমশাই এবার কিছুক্ষণ থামলেন। তার চোখ, মুখ এবং দেহের অস্থিরতা ভাব দেখেই আমি বিলক্ষণ বুঝতে পারলাম এবার বিরতির সময় আসন্ন। তিনি আমাদের দিকে তাকিয়ে খানিকটা অস্বস্তি মেশানো গলায় বললেন, তোমরা এখানেই একটু বসে অপেক্ষা করো হে কিশোরী, আমি বরং অল্প কিছুটা সময়ের জন্য একবার ঘরের ভিতরে যাই। গড়গড়া টান না দিলে একেবারেই আর চলছে না, বুঝলে? তোমরা একটু বসো। এই কথা বলে আর একটিও বাক্যব্যয় না করে তিনি এবার সোজা প্রবেশ করলেন ঘরের ভিতরে। আমি আর কিশোরী একে অপরের প্রতি মুখ চাওয়াচাওয়ি করে তাকিয়ে রইলাম। চারি আমাদের জন্য 2 পেয়ালা চা দিয়ে গেল। 1 পেয়ালা নিলাম নিজে, আর একখানা দিলাম কিশোরীকে। ঘন দুধের সুস্বাদু চা পান করে বড়ই তৃপ্তি পেলাম।
অল্প কিছুটা সময়ের মধ্যে ঠাকুরমশাই জ্বলন্ত গড়গড়া হাতে নিয়ে এসে উপস্থিত হলেন আমাদের সামনে। তক্তাপোষের ফাঁকা অংশে আমাদের মুখোমুখি বসে গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে হুড়ুক হুড়ুক শব্দে তিনি লম্বা টান দিলেন। কিশোরী এতটাই অধৈর্য প্রকৃতির মানুষ যে সে তখনই ঠাকুরমশাইকে গল্পের পরবর্তী অংশ শোনানোর জন্য অনুরোধ করতেই যাচ্ছিল, কিন্তু আমি তার হাত চেপে ধরলাম, ফলে সে আর কিছু বলল না। বেশ খানিকটা সময় তামাক সেবনে মগ্ন থেকে ঠাকুরমশাই নিজে থেকেই বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। তো যা বলছিলাম, আমি এবার মধুসুন্দরী দেবী এবং আমার পরমেশ্বর কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে যজ্ঞ আরম্ভ করলাম। অনেকক্ষণ ধরে চলতে থাকলো সেই যজ্ঞের যাবতীয় ক্রিয়া। সমস্ত দিন কেটে সন্ধ্যার অন্ধকার নেমে এলো চরাচর জুড়ে। যজ্ঞ শেষ হওয়ার পর আমি যজ্ঞের ভস্মীভূত ছাই তুলে নিলাম কিছুটা, কারণ যজ্ঞের সেই ছাই হলো অতি পবিত্র দৈব শক্তি সম্পন্ন বস্তু, যা যে কোনো নিম্নমানের পিশাচকে ধ্বংস করে দেওয়ার পুরোপুরি ক্ষমতা রাখে। মা তারার উদ্দেশ্যে বিড়বিড় করে বললাম, মা গো মা, মঙ্গলময়ী মা, অশুভ শক্তি বিনাশকারিণী উগ্রত্বা আরাম মা, তুই দেখিস মা, আজ যে কার্য সম্পাদন করতে আমি বের হচ্ছি তাতে যেন আমি সফল হতে পারি। এই পাটলিপুত্রের মানুষেরা বড় দুর্দশার মধ্যে যে দিন কাটাচ্ছে মা, তাদের মুখে দুটো অন্ন জুটছে না। তুই তো সাক্ষাৎ জগৎ জননী মা অন্নপূর্ণা, সন্তানদের মুখে খাদ্য তুলে দেওয়ার দায়িত্ব তো তোর। যে ভয়ানক অপশক্তির আগমন ঘটেছে এই স্থানে, সেই অপশক্তিকে যেন সমূলে নির্মূল করে দিতে পারি মা। তুই আশীর্বাদ আমায় কর মা, তুই সেই আশীর্বাদ আমায় কর। আপনার মনোকামনা অবশ্যই মা শুনবে, অবশ্যই শুনবে ঠাকুরমশাই, সে ব্যাপারে আমি একদম নিশ্চিত। কারণ আপনার মতো মানুষ যখন নিঃস্বার্থভাবে অন্যের মঙ্গলের জন্য মায়ের কাছে কিছু কামনা করে, তখন মা কি সেই কামনা মনোবাসনা অপূর্ণ রাখতে পারে? আপনি আমার কথা মিলিয়ে নেবেন, এই যুদ্ধে আপনারই জয়লাভ হবে। শুভ শক্তির কাছে পরাজিত হবে অশুভ শক্তি। ওই পিশাচের আজ ধ্বংস অনিবার্য। সে কথাই বলুন ঘোষাল মশাই, সেই আশাতেই তো বুক বেঁধে রয়েছি। ঘোষাল মশাই, আমায় এবার তাহলে বিদায় দিন। আমার যা কাজকর্ম করার ছিল আমি তা করে নিয়েছি। এই ছাই কোনো সাধারণ ছাই নয়, এ এক দৈব শক্তি সম্পন্ন মহাশক্তিশালী যজ্ঞের ভস্মীভূত ছাই। এবার তাহলে আমায় বিদায় দিন। আমি বিদ্যাধরী নদীর পথে পা বাড়াই। সেখানে নদীর ঘাটে আমার জন্য সতীশ মাঝি তার ছোট্ট ডিঙি নিয়ে অপেক্ষা করছে। না না ঠাকুরমশাই, আপনি একা যাবেন না, আমিও যাব আপনার সাথে বিদ্যাধরী নদীর ঘাট অবধি। সেখানে গিয়ে আপনাকে ডিঙিতে তুলে দিয়ে আমি আপনার জন্য সেখানেই অপেক্ষা করব। যতক্ষণ না আপনি ফিরে আসছেন ততক্ষণ আমি যে শান্তি পাবো না কিছুতেই। আরে ঘোষাল মশাই, এ আপনি কি কথা বলছেন? আপনি আমার জন্য নদীর ওই নির্জন ফাঁকা তটে সারা রাত্রি দাঁড়িয়ে থেকে অপেক্ষা করবেন নাকি? এতে যে আপনার শরীর খারাপ হয়ে পড়বে। সেসবের কোনো প্রয়োজন নেই, আমি একাই দিব্য চলে যেতে পারবো। আপনি বরং ঘরে গিয়ে বিশ্রাম নিন। সারাদিন আপনার উপর দিয়ে যা ধকল গেছে, যা বিশ্রাম করুন। না ঠাকুরমশাই, আমি আপনার কোনো কথাই শুনবো না। আপনি দয়া করে আপত্তি করবেন না। আমি আপনার জন্য ওখানে বসেই সারা রাত অপেক্ষা করব। তাছাড়াও ঘরে এসেও বিশেষ কিছুই লাভ হবে না আমার। আপনি কি ভেবেছেন আমি ঘরে এসে নিশ্চিন্ত মনে সুখনিদ্রায় মগ্ন হব? হিতে বিপরীত হবে, আমার দুশ্চিন্তা অস্থিরতা আরো বাড়বে। তার থেকে আমি বরং ওই নদী ঘাটেই আপনার জন্য অপেক্ষা করব। আচ্ছা বেশ, ঠিক আছে ঘোষাল মশাই, আপনি যা ভালো বোঝেন তাই করবেন। আপনাকে আর কি বা বলতে পারি। চলুন, আর মোটে বিলম্ব করা যাবে না, চলুন তাড়াতাড়ি। হ্যাঁ চলুন চলুন ঠাকুরমশাই। আমি আমার লাল শালুর ঝোলাখানা কাঁধে তুলে নিলাম। আমি আর ঘোষাল মশাই মিলে এবার হাঁটতে হাঁটতে রওনা দিলাম বিদ্যাধরী নদীর ঘাটের দিকে। ইতিমধ্যেই চারপাশের ভূপ্রকৃতি জুড়ে নেমে এসেছে গাঢ় অন্ধকার। পাকপাখালির দল বহুক্ষণ আগেই চিৎকার করতে করতে ফিরে গিয়েছে যে যার বাসায়। ছোট বড় ঝোপের ভেতর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার একটানা বক্কলতান। দুই একটা জোনাকির পোকা তাদের ক্ষুদ্র আলোকে সম্বল করে উড়ে বেড়াচ্ছে এদিকে ওদিকে।
একটা কনকনে শীতল তামাল বাতাস বইছে ক্রমাগত। নদীর ঘাটে এসে দাঁড়াতেই আমি দেখলাম সেখানে ডিঙি নিয়ে সতীশ অপেক্ষা করছে আমার জন্য। ঘোষাল মশাইকে আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে বলে আমি উঠে এলাম ডিঙির ওপর। সতীশ ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে দাঁড় বাইতে আরম্ভ করল। বিদ্যাধরী নদীর কালো কুচকুচে জলের বুকে এক ফালি মোচার খোসার মতো ভাসতে লাগলো আমাদের ছোট্ট ডিঙিখানা। যত সময় বেরিয়ে গেল ততই যেন চারপাশের তীব্রাচ্ছন্ন প্রকৃতি, মাঠ ঘাট, নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা ঘোষাল মশাই ক্ষুদ্র হতে হতে এক সময় তা মিলিয়ে গেলেন রাতের অন্ধকারের মধ্যে। সতীশ মাঝি আমার উদ্দেশ্যে বলল, ঠাকুরমশাই, আমি আপনাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে সবার প্রথমে আমরা ওই পিশাচের দেখা পেয়েছিলাম। হ্যাঁ সতীশ, সেটাই বরং ভালো হবে। তুমি আমাকে সেই স্থানে নিয়ে চলো যেখানে পিশাচের প্রথম সাক্ষাৎ তুমি পেয়েছিলে। সতীশ মাঝি এবার তার ছোট্ট ডিঙিখানা নিয়ে চলল বিদ্যাধরী নদীর অপর প্রান্তে। আমি দেখলাম সমগ্র তল্লাট, অর্থাৎ নদীর পাড় পুরোপুরি জঙ্গলে ঢাকা একটা জায়গা। ঘন বাঁশ ঝাড়ে পরিপূর্ণ সেই তল্লাট। সতীশের চক্ষুদয় ক্রমে বিস্ফারিত হয়ে উঠল। আমি বুঝতে পারলাম সেদিনের ওই ঘটনার কথা তার মনে পড়ে যাচ্ছিল এক এক করে। সতীশ আমার দিকে তাকিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলতে আরম্ভ করল, ঠাকুরমশাই, এই সেই জায়গা, এখানেই আমরা শেষ রাতে পিশাচের দেখা। সতীশ নিজের মুখের কথাগুলো আর শেষ করতে পারল না। হঠাৎ করেই বাঁশঝাড়ের ভিতর থেকে কে যেন খনা গলায় নাকি সুরে বলে উঠল, তোদের এত বড় সাহস! তোদের বারণ করার পরেও তোরা আবার এখানে এসেছিস? বলে নিজেদের প্রাণের কি এতটুকু মায়া দয়া নেই নাকি তোদের? বেশ, তোদের যখন এত ইচ্ছা, তখন আমি আজ তোদের মাংসই খাবো। আজ আর মাছ ভক্ষণ করার কোনো ইচ্ছে আমার নেই। এত দূর অবধি বলে সেই পিশাচ আবার বাঁশঝাড়ের ভিতর দিয়ে বিকটভাবে খলখল করে অট্টহাসি হেসে উঠল। সতীশ মাত্রাতিরিক্ত ভয়ে ঠকঠক করে কাঁপতে আরম্ভ করল, কিন্তু আমি মোটেও ভয় পেলাম না। আমি মনে মনে মধুসুন্দরী দেবী এবং কাল ভৈরবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ভালোভাবে গাত্রবন্ধন করে নিলাম আমার এবং সতীশের। তারপর উচ্চকণ্ঠে সেই বাঁশ বনের দিকে মুখ করে গাম্ভীর্যপূর্ণ স্বরে বললাম, তা এতই যখন তোমার আমাকে ভক্ষণ করার ইচ্ছা, তখন তুমি ওই রকম বাঁশ বনের মধ্যে লুকিয়ে বসে আছো কেন? আমার তো ভয় পাইনি, সাহস করে তোমার আস্তানা এসেছি। তুমি তাহলে এবার আত্মপ্রকাশ করো। আমাদের খেতে এসো, নাকি অন্য কোনো কারণে ভয় পাচ্ছ আর সেই জন্য সামনে আসতে চাইছো না কি, তাই নাকি? আমার কথা শুনে সেই পিশাচ এবার মারাত্মক রকমের ক্রোধিত হলো, আর সেটাই আমি চেয়েছিলাম। পিশাচ আর একটাও কথা না বলে বাঁশ গাছের ডাল বেয়ে নেমে এলো আমাদের সামনে। ওহো, কি বলবো তোমাদের, সেরকম বিকট অদ্ভুত কদাকার প্রেত মূর্তি আমি জীবনের আগে কখনো দেখিনি। একটা পুরোপুরি কালো থকথকে বস্তু দ্বারা নির্মিত অবয়ব তার। হাত পা, নাক, মুখ, চোখ, কান বলে নেই কিছুই। রয়েছে কেবলমাত্র কতগুলো লম্বা লম্বা সুঁড়ের মতো জিনিস আর একটা বিকট মুখগহ্বর। এই পিশাচ আবার প্রবল আক্রোশে আমাদের দিকে এগিয়ে এলো তীব্র বেগে। আমি বুঝলাম এটাই তবে মোক্ষম সময়, এই সুবর্ণ সুযোগকেই আমাকে কাজে লাগাতে হবে। এই ভেবে আমি ঝোলার ভেতর থেকে বের করে আনলাম বেশ কিছুটা যজ্ঞের ভস্মীভূত ছাই, আর তার সাথে মিশিয়ে দিলাম সিঁদুর। পিশাচ আমাদের একেবারে সন্নিকটে এসে পড়া মাত্রই সেই জিনিস আমি ছুঁড়ে দিলাম পিশাচের দেহ লক্ষ্য করে। অব্যর্থ নিশানায় সে যজ্ঞের ভস্মীভূত ছাই গিয়ে পড়তেই পিশাচের সারা শরীর ধাউ ধাউ করে আগুন জেগে গেল। আগুনের লেলিহান শিখা গ্রাস করল পিশাচের সর্বাঙ্গ। পিশাচের জ্বলন্ত সেই শরীরের দিকে তাকিয়ে হাসতে হাসতে সতীশ বলল, আপনি পেরেছেন ঠাকুরমশাই, আপনি পেরেছেন বিদ্যাধরী নদীর এই ভয়ানক পিশাচকে ধ্বংস করে দিতে। আপনি সক্ষম হয়েছেন।
মাত্র স্বল্প কিছুটা সময়ের মধ্যেই পুরোপুরি জ্বলে পুড়ে শেষ হয়ে গেল সেই পিশাচ। এই দৃশ্য দেখে আমি মহা আনন্দে আত্মহারা হয়ে পড়লাম। আমি সতীশের দিকে তাকিয়ে উজ্জ্বল দৃষ্টিতে বললাম, চলো সতীশ, এবার আমাদের ফিরে যাওয়া যাক। এখানে আমাদের যা করণীয় কাজ ছিল তা আমি করে নিয়েছি। পিশাচের কবলে পড়ে আর তোমাদের কারো জীবন দুর্বিষহ হয়ে পড়বে না। চলো নদীঘাটে, ঘোষাল মশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। এবার ফিরে যাই, চলো। হ্যাঁ ঠাকুর মশাই, চলুন। এই কথা বলে আমি আর সতীশ ফিরে এলাম ঘাটের দিকে। সেখানে ঘোষাল মশাই আমাদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। আমাদের সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দেখে তিনিও রীতিমতো আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। সমস্ত ঘটনার কথা আমি তাকে জানালাম এবং এটাও বললাম যে আর কোনোদিনও তারা ওই ভয়ানক পিশাচের মুখোমুখি হবেন না, কারণ ইতিমধ্যেই সেই পিশাচ চিরতরের জন্য ধ্বংস হয়ে গিয়েছে, আর সে ফিরে আসবে না। পরদিন সকালে সমস্ত পাটলিপুত্রের মানুষ আমার কাছে এসে আমার অনেক প্রশংসা করলো, ধন্যবাদ জানালো এবং আমার নামে জয়ধ্বনি দিল। আমি তাদের বহুবার করে বারণ করা সত্ত্বেও তারা বলল তারা আমার কাছে সারা জীবন নাকি কৃতজ্ঞ হয়ে থাকবে। এরপর আর কি, আমি সেখানে 2-1 দিন কাটিয়ে তারপর আবার অজানা অচেনা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কাল ভৈরবকে স্মরণ করে। বাহ ঠাকুরমশাই, অসাধারণ! সত্যি আপনার আজকের বলা এই কাহিনী আমাদের বেশ ভালো লেগেছে। তা কি হে ভাই কিশোরী, চলো এবার তবে ওঠা যাক নাকি? হ্যাঁ ভাই চলো। ঠাকুরমশাই, আজকের মতন তাহলে আমরা এলাম, আবার অন্য কোনো দিন আসবো না হয়? আচ্ছা বেশ, এসো তবে, সাবধানে যেও। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম তার গৃহের বাইরে। তারপর মঠ লেনের রাস্তায় নেমে আমরা 2খানি সিগারেট ধরিয়ে তাতে টান দিতে দিতে হাঁটতে লাগলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন মৎস্য পিশাচ, সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।